তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকের লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। স্পেশালি আজকের এই লেসনটি ডিজাইন করা হয়েছে ফর দি স্টুডেন্ট অফ এসএসসি পরীক্ষার্থী। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আজকের এই আয়োজনটি। দেখো, তোমরা সারা বছর ধরে রাইট ফর্ম ভার্বসের অনেক রুলস পড়েছ, হয়তো বা 30, 35 বা 40 অনেক রুলস পড়েছ, বাট আমি অনেকগুলো রুলসের মধ্যে থেকে একেবারে সিলেক্টেড টপ 10 রুলস তোমাদের জন্য নিয়ে এসেছি। পরীক্ষার আগ মুহূর্তে এই 10টি রুল ভালো করে তোমরা একটু দেখে রাখবে, এবং শুধু আমার কথা শুনে নয়, আমার কথাই বিশ্বাস করার দরকার নেই। তোমাদের যদি হাতে কোনো টেস্ট পেপার থাকে বা বিগত বছরে কোনো কোয়েশ্চেন ব্যাংক থাকে, তাহলে একটু সেটি নাড়াঘাটা করে দেখবে যে আমি আজকে যে 10টি রুল দিচ্ছি তার বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেনই হয়নি। সো বুঝতেই পারছো এই 10টি রুলস খুবই ইম্পর্টেন্ট। তো চলো সেই রুলসগুলো একটু দেখে নিই এবং পরীক্ষায় আসলে সেগুলো কিভাবে সলভ করতে হবে তার টেকনিকটা একটু জানার চেষ্টা করি। ওকে, টপ 10-এর প্রথম নাম্বার রুল, রুল 1। রুল 1টা হচ্ছে ইউজ অফ পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের একটা ব্যবহার হবে। তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতে একটি প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের 10টি গ্যাপ থাকবে, ওপরে কিছু ওয়ার্ড দেওয়াই থাকবে 10টি বা 12টি। সেই ওয়ার্ডগুলোর মধ্য থেকে বেস্ট যে রাইট ফর্ম অফ ভার্বের যে ওয়ার্ডটি দরকার, যে ভার্বটি দরকার, সেটি নিয়ে তোমাকে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হবে। এখন যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজে কিছু শব্দ, কিছু বৈশিষ্ট্য থাকবে, যে বৈশিষ্ট্য বা শব্দগুলো তোমাকে সঠিক ভার্ব বসাতে হেল্প করবে। তো তুমি যদি কখনো দেখো যে কোনো সেন্টেন্সে এই শব্দগুলো, স্পেশালি ওয়ান্স, এগো, ইয়েস্টারডে, লাস্ট, এই জাতীয় অনেক শব্দ রয়েছে, বাট আমি দেখেছি বারবারই এই 4টার ভেতর থেকেই আসে। সো এই শব্দগুলোর যদি কোনো একটা থাকে তাহলে হয়ে যাবে ভার্বের পাস্ট টেন্স। দেখো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। ওয়ান্স দ্য ল্যাড লস হিজ গোল্ডেন রিং। একদা এক বালক তার স্বর্ণের আংটিটি হারিয়েছিল। এখানে দেখো ওয়ান্স, এই যে ওয়ান্স রয়েছে, সো ওয়ান্স কিসের নিদর্শন? এটা পাস্ট টেন্সের নিদর্শন। তাই তোমাকে যে কাজটি করতে হবে, লসের পাস্ট টেন্স করে দিতে হবে। লসের পাস্ট টেন্স কি? লসের পাস্ট টেন্স হচ্ছে লস্ট। ওকে, এবং আরেকটি মজার বিষয় বলি, যদি তোমরা কখনো দেখো রাইট ফর্ম ভার্বে প্রথম সেন্টেন্সের শুরুতে এই 4টি শব্দের কোনো একটি ব্যবহার হয়েছে, তাহলে তুমি ধরেই নিবে ওই প্যাসেজে যদি 10টি গ্যাপ থাকে, কমপক্ষে তার 9টি বা 8টি গ্যাপে দেখা যাচ্ছে ভার্বের পাস্ট টেন্স ব্যবহার হবে। তুমি জেনে না জেনেও যদি ভার্বের পাস্ট টেন্স বসিয়ে দাও, দেখবে অটোমেটিক্যালি সেগুলো হয়ে গেছে। এই কথাগুলো সত্যতা যাচাই তুমি তোমার বিগত বছরের কোয়েশ্চেন ব্যাংকগুলো একটু দেখতে পারো। আচ্ছা, এই হচ্ছে রুল 1। এরপরে দেখবো রুল 2, ইউজ অফ পার্টিসিপল অর জিরান্ড। হ্যাঁ, পার্টিসিপল এবং জিরান্ডে ব্যবহার হয়। কি মনে আছে? পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তো আসলে এখানে অত বিস্তারিত বলা সম্ভব না, শুধু মনে রেখো ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা পার্টিসিপল হতে পারে অথবা জিরান্ড হতে পারে। আরও কিছু পার্থক্য রয়েছে। তো এখানে দেখো আমি বাংলায় আরেকটু ক্লিয়ার করেছি যে একই সেন্টেন্সে দুটি ভার্ব হলে অথবা শুরুতে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট কি করব? ভার্বের সঙ্গে আইএনজি করে দেব। জাস্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। রান ইজ নট ইজি ওয়ার্ক অ্যাজ ইউ থিঙ্ক। দৌড়ানো খুব বেশি সহজ কাজ নয় যেমনটি তুমি ভাবো। এখানে আমরা যে কাজটি করব, সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব আসে তাহলে তার সঙ্গে আমরা আইএনজি করে দেব। তাহলে এখানে রান থেকে আমরা জাস্ট রানিং করে দেব। এইটাই হচ্ছে জিরান্ড। সেন্টেন্সের সাবজেক্ট হলে, ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা জিরান্ড হয়ে যায়। ওকে, এরকম সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে এবং ভার্বে যদি আমরা কিছু করতে চাই, কিছু লাগাতে চাই, তাহলে আইএনজি করে দেব। দেখো, বক্স থেকে নিয়ে তোমাদের সঠিক আনসারটি করতে হবে, বাট আমি এখানে বক্সটা দেইনি। আমি অতি অল্প সময় যেন তোমাদের বোঝাতে পারি, দ্যাটস ওয়াই আমি বক্স করিনি। শুধুমাত্র একটি সেন্টেন্স দিয়ে ভার্বে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছি, জাস্ট বোঝানোর সুবিধার্থে। এরপরে সেন্টেন্সটি দেখো, আই নোটিস দ্য লেম ম্যান। আমি ল্যাংড়া বা খোড়া মানুষটিকে দেখেছিলাম ফাইন্ড হিজ লস্ট স্টিক, তার হারিয়ে যাওয়া লাঠিটি খুঁজতে। এই ক্ষেত্রে রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আইএনজি করতে হবে, ফাইন্ডিং। তো কেন ফাইন্ডিং হচ্ছে? এই রুলটা একটা সেন্টেন্সে যদি কখনো দুইটা ভার্ব থাকে, দেখো নোটিসড লক্ষ্য করা এটা একটা ভার্ব, ফাইন্ডিং খোঁজা এটা একটা ভার্ব। তো যদি তোমরা কখনো দেখো যে একটা সেন্টেন্সে দুইটা ভার্ব রয়েছে, তাহলে শেষের ভার্বের সঙ্গে আইএনজি করে দেবে। সঠিক ভার্বটা বক্স থেকে নেবে এবং সেই ভার্বের সঙ্গে আইএনজি করে দেবে। এরপর রুল 3, ইউজ অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হবে, তবে কিছু নিদর্শন থাকবে। এই নিদর্শনগুলো সামটাইমস, ইউজুয়ালি, ওকেশনালি, এই শব্দগুলো একটু মনে রেখে দেবে। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এক্সাম্পল দেখো, সামটাইমস শি ফিল দ্য নেসেসিটি অফ দ্য প্রপোজড সিস্টেম। মাঝে মাঝে সে প্রস্তাবিত পদ্ধতির উপকারিতার কথা অনুভব করে।
এখানে দেখো সামটাইমস রয়েছে, আর শি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হয়েছে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটি করব ফিলের সঙ্গে একটা এস দিয়ে দেব। তাহলে এই জাতীয় রুলগুলো তোমরা একটু নজরে রাখবে যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে বা এই বৈশিষ্ট্য দিয়ে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয় তাহলে সেটি পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। দেখো আমি বিশ্বাস করি তোমরা যারা ক্লাস 10-এ রয়েছে, স্পেশালি তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, কোথাও না কোথাও অবশ্যই প্রাইভেট পড়ো। তোমরা অবশ্যই কোনো স্যারের কাছে বা কোনো ভাইয়ার কাছে অবভিয়াসলি প্রাইভেট পড়ো। তো তোমরা যে কাজটি করবে পরীক্ষার আগ মুহূর্তে অনেক রুলস পড়তে যাবে না, স্পেশালি বেছে বেছে যে রুলসগুলো বারবার রিপিট হয়েছে একটু গবেষণালব্ধ বা অ্যানালাইটিক্যাল একটা ওয়েতে তোমাকে এই মুহূর্তে এগোতে হবে, বিকজ সময় কিন্তু খুব কম। এরপর দেখবো আমরা রুল 4 ইউজ অফ প্যাসিভ ভয়েস। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমি তো দেখেছি যে যদি 10টা বোর্ডের কোয়েশ্চেন, বিশেষ করে রাইট ফর্ম ভার্বের 10টা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে প্রায় প্রতিটাতেই এই রুলটা ব্যবহার হয়েছে, প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্টটা থাকবে ইনঅ্যাক্টিভ। তো সাবজেক্ট যদি নিজে কাজ না করে অন্য কেউ কাজটি করায় তাহলে সেটি হয়ে যায় প্যাসিভ ভয়েস। আর এইরকম যখনই বোঝা যাবে তখন টেন্স অনুসারে একটা বি ভার্ব নিতে হবে, এরপরে মূল ভার্বের করতে হবে পাস্ট পার্টিসিপল। আমি পাস্ট পার্টিসিপলকে V3 লিখেছি। অথবা যদি কোনোভাবে মডেল ভার্ব ব্যবহৃত হয় তাহলে মডেল ভার্বের পরে একটা বি নিয়ে আসতে হবে, বি ভার্ব না, জাস্ট বি, ক্যান বি, কুড বি, এভাবে বি নিয়ে আসতে হবে এবং এরপরে করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এক্সাম্পলটা দেখো, দ্য বয়েজ সেন্ট টু স্কুল ইয়েস্টারডে। বালকগুলোকে গতকালকে বা গতকাল স্কুলে পাঠানো হয়েছিল। আচ্ছা, রাইট আনসার কি হতে পারে? রাইট আনসার হচ্ছে বালকগুলো যায়নি, কিন্তু বালকগুলোকে পাঠানো হয়েছে। তাহলে লক্ষ্য করে দেখো, বালকগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ, তারা কাজ করছে না। তো যেহেতু কাজ করছে না, তারা ইনঅ্যাক্টিভ, তার মানেই এই ব্যাপারটা প্যাসিভ। তো যখন এরকম প্যাসিভ হবে টেন্স অনুসারে আমাকে একটি ভি ভার্ব নিতে হবে। ইয়েস্টারডে কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স। এই যে মনে করে দেখো পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের আমাকে একটি ভি ভার্ব নিতে হবে। পাস্ট টেন্সের ভি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে বয়েজের জন্য আমাকে নিতে হবে ওয়্যার। তাহলে আমি এখানে নেব ওয়্যার এবং জাস্ট যে কাজটি করব বি ভার্বের পরে, এই যে বি ভার্বের পরে মূল ভার্বের আমি V3 বা পাস্ট পার্টিসিপল করে দেব। সেন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে সেন্ট। ওকে, দ্য বয়েজ ওয়্যার সেন্ট টু স্কুল ইয়েস্টারডে। এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপরেরটি দেখো, দ্য বুক উইল সেল অ্যাট আ চিপ রেট। বইগুলো বা বইটা খুবই সস্তা রেটে বিক্রি হবে। তো লক্ষ্য করো, বই কি নিজে বিক্রি হতে পারে বা নিজে কি বিক্রি করবে? না, তাকে বিক্রি করা হবে। তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট কিন্তু ইনঅ্যাক্টিভ, আর ইনঅ্যাক্টিভ মানেই সেটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে যে কাজটি করতে হবে, যে মডেল ভার্ব যদি থাকে, এই যে মডেল ভার্বের সঙ্গে অতিরিক্ত একটা বি লাগিয়ে দিতে হবে। তাহলে রাইট উত্তর হবে দ্য বুক উইল বি, আর সেলের পাস্ট পার্টিসিপল করে দিতে হবে সেল থেকে সোল্ড। এই যে, সো রাইট আনসার কি দাঁড়ালো? দ্য বুক উইল বি সোল্ড অ্যাট আ চিপ রেট। বইগুলো বা বইটি সস্তা রেটে বিক্রি হবে। এই হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে সাবজেক্ট থাকবে ইনঅ্যাক্টিভ। এই হচ্ছে 1, 2, 3, 4 এই 4টি রুল। এবার দেখবো আমরা পরের রুলসগুলো। এই হচ্ছে রুল 5, ইউজ অফ মডেল ভার্ব। মডেল ভার্বের ব্যবহার। নর্মালি আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এইগুলো হচ্ছে মডেল ভার্ব। কিছু মাঝে মাঝে ব্যতিক্রম মডেল ভার্বের ব্যবহার হয়, যেমন অট টু, ডেয়ার, এই জাতীয় ভার্বও যদি থাকে মডেল ভার্ব, তারপরে ভার্বের হয়ে যাবে V1 বা বেস ফর্ম। এটাকে আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বেলায় জাস্ট মডেল ভার্বের পরে ভার্বের হবে V1, বাট কোনোভাবে যদি প্যাসিভ ভয়েস হয়ে যায় তাহলে কি হবে আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছি। আচ্ছা, এক্সাম্পলটা দেখো ফার্স্টে। ফাইনালি শি হ্যাজ টু ফেস দ্য প্রবলেম। দেখো, হ্যাজ টু, হ্যাভ টু এগুলোও কিন্তু মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে ভার্বের হবে বেস ফর্ম। তার মানে এখানে ফেস মানে মুখোমুখি হওয়া, সম্মুখীন হওয়া, এইখানে কোনো পরিবর্তন হবে না। অবশেষে তাকে সমস্যার সম্মুখীন হতেই হবে, এখানে যা আছে তাই থাকবে। বাট পরেরটা খেয়াল করো, দিস প্রবলেম মাস্ট সলভ ইমিডিয়েটলি। এই সমস্যাটি এখনই সলভ হওয়া দরকার বা সমাধান হওয়া দরকার। তাহলে দেখো, সমস্যাটি কি সলভ নিজে নিজে হবে? সমস্যা সলভ তো আর নিজে নিজে হবে না, তাই না? তাহলে কোনো প্রবলেমের যদি আমরা সমাধান করতে চাই তাহলে অন্য কেউ করবে। তাহলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে? এইখানে সাবজেক্টটা হচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ, সে কোনো কাজ করছে না। তাহলে ইনঅ্যাক্টিভ হলে এই সব মডেল ভার্বগুলোর পরেও আমাকে একটা বি যুক্ত করতে হবে, অর্থাৎ মাস্ট বি। আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, অতএব যে কাজটি করতে হবে ভার্বের করতে হবে পাস্ট পার্টিসিপল, সলভ থেকে সলভ করে দিতে হবে।
এর আগের রুলসটিতে তোমরা সেটা দেখেছো, এটাই হচ্ছে সেই ব্যাপারটি। এরপরে দেখো 6 নাম্বার, ইউজ অফ নেগেটিভ সেন্স ইউজিং অক্সিলারি ভার্ব। অর্থাৎ কোনো বাক্যে তুমি যদি নেগেটিভ কোনো অর্থ বুঝতে পারো তাহলে টেন্স অনুসারে তোমাকে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে। এখন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য তোমাকে ইউজ করতে হবে ডু বা ডাজ, আর পাস্ট টেন্সের নেগেটিভের জন্য তোমাকে ইউজ করতে হবে ডিড। অর্থাৎ তুমি কখনো কখনো নেগেটিভের জন্য ইউজ করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডু নট বা ডাজ নট, আর পাস্ট টেন্সের কোনো নিদর্শন বুঝতে পারলে তুমি ব্যবহার করবে ডিড নট। এক্সাম্পল দেখো, ইন মাই লাস্ট মিটিং, আমার গত মিটিংয়ে দে নট হেল্প। আচ্ছা, কোনো সেন্টেন্স কি এমনি নট দিয়ে কখনো নেগেটিভ হতে পারে না? তাহলে আমাকে কি করতে হবে? টেন্স অনুসারে ডু নট, ডাজ নট অথবা ডিড নট নিয়ে আসতে হবে। দেখো লাস্ট মিটিং আছে না, লাস্ট মানে কিন্তু পাস্ট টেন্স, আর সেই জন্য আমাকে নিতে হবে ডিড। তার মানে দে ডিড নট হেল্প মি টু গেট দ্য নেক্সট অপরচুনিটি। লাস্ট মিটিংয়ে তারা আমাকে পরবর্তী সুযোগ পেতে সাহায্য করেছিল না। ওকে, এই হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে ডু, ডাজ, ডিডের ব্যবহার। এবার দেখো 7 নাম্বার, ইউজ অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি মনে আছে? মনে না থাকলে একটু মনে করে নাও। ইনফিনিটিভ মানেই হচ্ছে ভার্বের বেস ফর্মের আগে একটা টু লাগাতে হবে। আচ্ছা, টুটা লাগাবো কখন? যখন সেন্টেন্সে আমরা একটা উদ্দেশ্য বুঝতে পারবো। উদ্দেশ্য কিভাবে বুঝতে পারবো? আসলে মিনিং না জানলে তো উদ্দেশ্য বোঝা খুব মুশকিল। দেখো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে পরীক্ষায় যে টেক্সটটি আসবে, যে প্যাসেজটি আসবে, সেটি যদি তুমি এ টু জেড পড়ে ভালো করে অর্থ বুঝতে না পারো তাহলে কিন্তু বড় ধরনের প্রবলেম ফেস করবে। শুধুমাত্র রুল জানলেই হবে না, তুমি ভালো করে বাংলা অর্থটা বোঝার চেষ্টা করবে। সেই জন্য আমি তোমাকে পরামর্শ দেব, প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত রাইট ফর্ম ভার্বের প্যাসেজটি ভালো করে পড়ে নাও, অর্থটা অনুধাবন করার চেষ্টা করো, দেন তুমি রুলের দিকে যাও, রুলসটা অ্যাপ্লাই করো। তাহলে উদ্দেশ্য বোঝালে সেন্টেন্সে আমরা 2+V1 করব, আর পাশাপাশি যদি দুইটা ভার্ব হয় তাহলে মাঝখানে টু বসিয়ে দেব। এক্সাম্পল দিয়ে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করা যেতে পারে। উই অল ওয়েন্ট টু মস্ক টেক প্রেয়ার। আমরা সবাই মসজিদে গিয়েছিলাম নামাজ আদায়ের জন্য। একটা উদ্দেশ্য নিয়ে আমরা সবাই মসজিদে গিয়েছিলাম। উদ্দেশ্যটা কি? নামাজ আদায় করতে। তাহলে যখনই এরকম কোনো উদ্দেশ্য বোঝাবে শেষের ভার্বের আগে আমরা একটা টু লাগিয়ে দেব। তাহলে এই যে টু টেক, এটার নামই হচ্ছে মূলত ইনফিনিটিভ। উদ্দেশ্য বিষয়টা ক্লিয়ার হতে হবে যে উদ্দেশ্য যদি সাবজেক্টে থাকে, সেন্টেন্সের কর্তার যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় ভার্বের আগে একটা টু দিতে হবে। বাট উদ্দেশ্য যদি না থাকে তাহলে জাস্ট ভার্বের সঙ্গে আইএনজি করে দিতে হবে। আমি এর আগে একটা রুলসে সেটা দেখিয়েছি, দেখো একই সেন্টেন্সের দুটো ভার্ব হলে শেষে ভার্বের সঙ্গে আইএনজি, আর এটা হচ্ছে একই সেন্টেন্সের দুটো ভার্ব হলে শেষে ভার্বের আগে টু। পার্থক্য হচ্ছে এটা উদ্দেশ্যমূলক আর আগেরটা উদ্দেশ্যমূলক ছিল না। আচ্ছা, এরপরে আরেকটি এক্সাম্পল দেখো, আই উইশ ফিল আপ মাই ডিমান্ড। আমি আমার ডিমান্ড বা ইচ্ছাটাকে পূর্ণ করতে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, খুব শীঘ্রই। এখানে দেখো পাশাপাশি দুটো ভার্ব, তো পাশাপাশি যখন দুটো ভার্ব হবে তখন এই দুই ভার্বের মাঝখানে আমাকে প্রিপোজিশন টু লাগিয়ে দিতে হবে, অর্থাৎ আই উইশ টু ফিল মাই ডিমান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এই হচ্ছে 7 নাম্বার রুল। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার বাকি রুলসগুলো একটু দেখে নিই। এই হচ্ছে 8 নাম্বার রুল, ইউজ অফ প্যারালালিজম, সমান্তরাল। প্যারালালিজম মানে হচ্ছে সমান্তরাল, আর এই সমান্তরাল করার ক্ষেত্রে কিছু ওয়ার্ড তোমাকে হেল্প করবে। সেই ওয়ার্ডগুলো একটু মনে রেখে দিও, ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট। এই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে তার আগেও যে টেন্স হবে পরে সে টেন্স হবে। অর্থাৎ এই শব্দগুলো থাকলে এই শব্দের আগে ভার্বের যে রূপ হবে এই শব্দগুলোর পরেও কিন্তু ভার্বের সেই রূপ হবে। এই শব্দগুলো মনে রাখা একটু প্রবলেম হতে পারে, সেই জন্য আমি এগুলোকে একটু নাম দিয়েছি ফ্যান্স বয়। আসলে ফ্যান্সটা কেন? আসলে জাস্ট এটা একটা নাম, আমি আমার মতো করে দিয়েছি। এ দ্বারা আমি ফর বুঝিয়েছি, এ দ্বারা আমি অ্যান্ড বুঝিয়েছি, এন দ্বারা আমি নর বুঝিয়েছি, এস ইজ ইকুয়াল টু সো, বি দ্বারা বাট বুঝিয়েছি, ও দ্বারা অর বুঝিয়েছি, অ্যান্ড ওয়াই দ্বারা আমি ইয়েট বুঝিয়েছি। সো মনে রাখার সুবিধার্থে আমি বলেছি এগুলো হচ্ছে ফ্যান্স বয়। কোনো সেন্টেন্সে যদি এই ফ্যান্স বয় থাকে তাহলে তার আগে এবং পরে সমজাতীয় টেন্স হবে, সমজাতীয় ভার্ব হবে। ফর এক্সাম্পল, দে গট ইট অ্যান্ড পোস্ট ইট ইন টাইম। তুমি লক্ষ্য করে দেখো, দে গট ইট, এইটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স। এবং দেখো অ্যান্ড, এই যে অ্যান্ড রয়েছে, তাহলে অ্যান্ডের আগে যদি পাস্ট টেন্স হয় গেট থেকে গট, তাহলে অবশ্যই পরেরটা হবে পাস্ট টেন্স। দ্যাটস ওয়াই এখানে পোস্ট না হয় এখানে হবে পোস্টেড, সমজাতীয় টেন্স হবে। আর এই সমজাতীয় করার প্রক্রিয়ার নামই হচ্ছে প্যারালালিজম বা সমান্তরাল।
খুব ইম্পর্টেন্ট রুল, প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। আচ্ছা, এরপরে 9 নাম্বার, ইউজ অফ জেনারেল টেন্স। কিছু সাধারণ টেন্সের ব্যবহারও কিন্তু রাইট ফর্ম ভাবে দেখা যায়, বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফাইনালি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই 4টা টেন্সের ব্যবহার একটু বেশি হতে দেখা যায়। এক্ষেত্রে অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থ অনুধাবন করতে পারলে সাধারণত পারা যায়। এছাড়াও কিছু নিদর্শন থাকে, কিছু ওয়ার্ড থাকে, কিছু চিহ্ন থাকে, সেগুলো দেখেও চেনা যায়। এক্সাম্পল দেখো, দ্য নেসেসিটি অফ স্মার্টফোনস। স্মার্টফোনসের প্রয়োজনীয়তা, আমরা যে ফোনগুলো এখন ব্যবহার করছি তার প্রয়োজনীয়তা, ইন্ডিকেট দ্য নেক্সট জেনারেশন, সেগুলো মূলত পরবর্তী প্রজন্মকেই ইঙ্গিত করছে, ইশারা করছে। সো দেখো, দ্য নেসেসিটি এটা হচ্ছে হেডওয়ার্ড, বা এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, বাট এটা হচ্ছে হেডওয়ার্ড, মনে রেখে দিও। প্রিপোজিশনের আগেরটার নাম হচ্ছে হেডওয়ার্ড। হেডওয়ার্ডটা যেহেতু সিঙ্গুলার, নেসেসিটি প্রয়োজনীয়তা, দ্যাটস ওয়াই আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিরন্তন সত্য কথা ভেবে আমরা ইন্ডিকেটস করব। ঠিক আছে, এই জাতীয় কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। এরপরে আরেকটি এক্সাম্পল দেখো, আই গো থ্রু দ্য বুক, আমি বইটি পড়ব। ইফ আই গেট দ্যাট, আমি যদি সেটা পাই, তাহলে গো থ্রু না হয়ে এখানে যেটা হবে, আমি পড়ব। আই উইল গো থ্রু, আমি পড়ব। এটা ফিউচারের মতো অর্থ দিচ্ছে, দ্যাটস ওয়াই আমাকে ফিউচার টেন্সে ব্যবহার করতে হবে। আমি বইটি পড়ব যদি আমি সেটা পাই। তো পড়িনি, পড়ব, ফিউচারের মতো অর্থ দিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে উইল ইউজ করতে হবে। এরকম অর্থের কিছু ব্যাপার রয়েছে, অর্থ বুঝে টেন্সগুলো ইউজ করতে হয়। অ্যান্ড আজকের আলোচনা লাস্ট নাম্বার রুল, সেটি হচ্ছে রুল 10, ইউজ অফ কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স অনেকগুলো রয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, অনেক কন্ডিশনাল রয়েছে। বাট এই মুহূর্তে পরীক্ষার আগে ঠিক তোমরা এই দুটো কন্ডিশনাল মনে রাখবে। প্রথমটা হচ্ছে, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, অথবা আরেকটি রুল, ইফের পরে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতে উড, কুড, মাইট এর যে কোনো একটি, এবং তারপরে ভার্বের V1 বা বেস ফর্ম। ওকে, এই দুটো কন্ডিশনাল সেন্টেন্স মনে রাখা দরকার। এক্সাম্পল দেখো, ইফ শি রিডস দিস আর্টিকেল, যদি সে এই আর্টিকেলটা পড়ে। লক্ষ্য করে দেখো, এই হচ্ছে ইফ, তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে অবশ্যই আমাকে পরেরটা বানাতে হবে ফিউচার টেন্স। তাহলে অবশ্যই যদি সেই আর্টিকেলটা পড়ে, শি নো দ্য রিয়েলিটি অফ রিসেন্ট অ্যাক্সিডেন্ট, তাহলে সাম্প্রতিক সময় অ্যাক্সিডেন্টে সে বাস্তবতা বুঝতে পারবে। তাহলে আমাকে ফিউচার টেন্স করতে হবে, আর ফিউচার টেন্স মানে হচ্ছে এখানে একটা উইল দিতে হবে, শি উইল নো দ্য রিয়েলিটি অফ রিসেন্ট অ্যাক্সিডেন্ট। এরপরে আরেকটি, যেটা দিয়েছিলাম, ইফ হি গট দ্য বেনিফিট শি উড রিয়ালাইজ দ্য নেসেসিটি অফ সেভিংস। সবসময় যে এই পাশে গ্যাপ থাকবে এমনটি না, প্রথমেও গ্যাপ থাকতে পারে। তো দেখো, এই পাশটা আমরা কি করেছি, উড রিয়ালাইজ, এই যে উড আছে এবং তারপরে ভার্বের বেস ফর্ম, তাহলে কন্ডিশনালের এক পাশে ম্যাচিং হয়েছে, অন্য পাশে আমাকে ম্যাচিং করতে হবে পাস্ট টেন্স। তাহলে এখানে গেট থেকে আমাকে গড বানাতে হবে, জাস্ট লাইক গড। তাহলে ইফ হি গট দ্য বেনিফিট, যদি সে উপকারটি পেত, শি উড রিয়ালাইজ দ্য নেসেসিটি অফ সেভিংস, তাহলে সে সেভিংস করার বা টাকা সংরক্ষণ করার ব্যাপারটা অনুধাবন করত। ওকে, এই ছিল আজকের লেসন, টপ 10 রুলস রিগার্ডিং রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বসের এই 10টি রুলস তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে, বিশেষ করে বিগত বছরের কোয়েশ্চেনগুলোর সঙ্গে একটু মিলিয়ে নেবে। আর তোমরা যারা টেস্ট পেপার কিনেছো, টেস্ট পেপারের যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার সঙ্গে মিলালেও বুঝতে পারবে এই 10টি রুলস কতটা ইম্পর্টেন্ট। তো তোমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকো আর অপেক্ষা করতে থাকো পরবর্তী আপডেটের জন্য, পরবর্তী লেসনের জন্য। খুব শীঘ্রই পরবর্তী লেসন নিয়ে হাজির হয়ে যাব। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি এবং ভাবছো নিয়মিত ইংলিশের আপডেটগুলো পেতে চাও, তাদেরকে বলছি জাস্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং অনুধাবন করতে থাকো ইংলিশের মজাকে। তো তোমরা সবাই নিজেরা ভালো থেকো, অন্যকে ভালো রেখো। টাটা, বাবাই।